আজকের অনলাইন পাঠে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে তা হলো জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় ও প্রয়োগ করতে পারবে। 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে প্রয়োগ করতে পারবে এবং ত্রিকোণমিতিক অভেদাবলী প্রমাণ করতে পারবে। দেখো এখানে সাইন, কস, টেন, কট অনেক কিছু আছে এবং তার সাথে এই যে পাই বাই যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে তার অ্যাঙ্গেল, মানে কোণ বোঝানো হচ্ছে। প্রত্যেকটা হচ্ছে কোণ। তো এই কোণগুলোকে আমরা স্বাভাবিক ভাবে যেই ডিগ্রি গুলো শিখে এসেছি জেনারেল ম্যাথে তার সাথে কম্পেয়ার করে অঙ্ক করলে কোনো ক্ষতি হয় না, মানে তাতে ইজি হয়। দুই ভাবেই লেখা যায়, ডিগ্রিতে লেখা যায় আর এভাবে রেডিয়ান ভাবেও লেখা যায়। এখন এটার মানে কি, কোনটা দিয়ে কি বোঝায় আমরা সেটা একটু পাশ থেকে খেয়াল করব। শুধু পাই এটা মানে আমরা এখান থেকে বুঝি 180 ডিগ্রি পাই বাই 2, অর্থাৎ 180 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কোণের পরিমাণ পাবো 90 ডিগ্রি। পাই বাই 3, 180 কে 3 দিয়ে ভাগ করছি মানে 60 ডিগ্রি। এখন দেখো এই পাইকে যদি আমরা এখানে 4 দিয়ে ভাগ করি 45 ডিগ্রি পাবো, আর একটা বাকি আছে সেটা হলো পাই বাই 6, অর্থাৎ 30 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল গুলো লিখলাম, অ্যাঙ্গেল গুলোর মধ্যে 0 ডিগ্রির ব্যাপারটা আমরা এখানে ব্যবহার করিনি। 0 ডিগ্রি বললে সরাসরি 0ই দেওয়া থাকবে, আর যদি না থাকে পাই দিয়ে এটাকে প্রকাশ করা হয় না। আমাদের মূলত এই কয়টা ব্যবহৃত হবে এই অধ্যায়ের জন্য, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো কিভাবে, আমরা যখনই দেখবো পাই বাই 2 কোথাও আছে আমরা সাথে সাথে বুঝে নেব এটা আমাদের সেই 90 ডিগ্রির ভ্যালুটাকে ফেলতে হবে। পাই বাই 3 দেখলে 60, পাই বাই 4 45, পাই বাই 6 30। আমি আবার এই তিনটা, এই শেষের তিনটার মধ্যে সবসময় মনে রাখার জন্য, মানে আমার মনে রাখা না তোমাদেরকে বলার জন্য বলা, খেয়াল রাখবে এভাবে, যখন পায়ের নিচে 3 দেখবে তখন মনে করবা 60, উল্টাটা 3 এর সাথে 60 আর 60 এর সাথে 30, এটাকে মিলানোর চেষ্টা করবা বা মনে রাখার চেষ্টা করবা। তাহলে দেখো পাই বাই 3 যদি হয় তাহলে 60 আর পাই বাই 6 মানে হলো 30, উল্টো। আর পাই বাই 4 যখনই নিচে 4 দেখবে বুঝে নিবে এটা 45, এটা এই 4 এর সাথে 4 এর মিল আছে, মানে ইনস্ট্যান্ট বোঝার জন্য। 8.2 এর একেবারে প্রথম থেকে যে ম্যাথটা আছে দেখো, ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ তোমাদের হাতের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা কেউ যদি cos পাই বাই 4 ব্র্যাকেট দিয়ে লিখে প্রেস করো একটা মান পাবে, নিচেরটাও যোগ করে একটা মান পাবে, ভাগ করে দিলে যেটা হয় অবশ্যই এটা একটা দশমিকের ভ্যালু আসবে। এটা তোমাকে বলে দিয়েছে ক্যালকুলেটর ব্যবহার না করে করতে। এর মানে হচ্ছে আমরা যেটা করেছিলাম যে পাই বাই 4, পাই বাই 2, পাই বাই 3 এটার মিন কি আমরা সেটা কিছুক্ষণ আগে দেখেছি, যে সবগুলোকে 180-র আন্ডারে ফেলে যত সংখ্যা থাকবে নিচে তত দিয়ে ভাগ করে চিন্তা করতে হবে। সো এই ম্যাথটা হচ্ছে জাস্ট সেটাই। যেমন cos পাই বাই 4 আমরা জানি যেটার মান হচ্ছে 1/√, এটা ধরো উপরের লেখা থাকলো। নিচে cos পাই বাই 6 তার মানে হচ্ছে এটা হলো cos 30 ডিগ্রির ভ্যালু, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তারপরে প্লাস আছে, তোমার প্রশ্নে দেওয়া আছে sin পাই বাই 3 মানে হচ্ছে sin 60 ডিগ্রির ভ্যালু, তার মানে হচ্ছে আবার একই √3/2। সো যার যে ভ্যালু তুমি সেটা চিহ্নিত করে বা লিখে এবার লসাগু করবে, পরে উপরে নিচে যদি কিছু করা লাগে করবে, সর্বশেষ অ্যান্সারটাকে তৈরি করে নিবে। এটাকেই বলা হয়েছে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করা। সো ক যেমন খ তেমন। তোমাদের সবার কি সেই চতুর্ভাগের কথাটা মনে আছে ত্রিকোণমিতির? আমরা বলি অল স্টুডেন্ট টেক কেয়ার, মনে আছে কথাটা? এখানে হচ্ছে অল সবাই, স্টুডেন্ট বলতে এখানে সাইন, তারপর হচ্ছে টেক কেয়ার 10, কেয়ার বলতে কস। মনে রাখবা সাইন কস 10 হচ্ছে মূল মানদণ্ড, তাদের মাধ্যমে বাকিদেরকে আমরা খুঁজে পাই।
যেমন সাইনের এই ঘরে আমি কোসেককে জায়গা দিতে পারি। আমি এখানে কিন্তু ভাগ চিহ্ন দিয়ে বুঝাইনি, মানে সাইন এবং কস দুইটাকে আমরা এখানে জায়গা দিতে পারি, সে অর্থে বোঝানো হয়েছে। টেনের সাথে আমরা কটকে জায়গা দিতে পারি, আর কসের সাথে আমরা সেককে জায়গা দিতে পারি। এটার মানে হলো যার যে ঘরটাকে আমি নির্দিষ্ট করে দিয়েছি সেই ঘরে সে ধনাত্মক, আর তার অবর্তমানে অন্য কেউ যদি চলে আসে তাহলে তার মান ঋণাত্মক। তাহলে আমরা বুঝে নিব অলের ঘর মানে হচ্ছে প্রত্যেকে এখানে অবস্থান করতে পারে, যে কেউ, প্রত্যেকের ঘরে প্রত্যেকে পজিটিভ, বাকিরা হচ্ছে নেগেটিভ। এইটাকে আমরা বলছি দ্বিতীয় চতুর্ভাগ। হ্যাঁ, এই ঘরটাকে আমরা বলছি দ্বিতীয় চতুর্ভাগ, আর অলের ঘরটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। এটা বুঝতে পেরেছি। চতুর্ভাগ ব্যাপারটা কোত্থেকে এসেছে, এখান থেকে এই পর্যন্ত ঘরটাকে একটা 90 ডিগ্রি ধরা হয়। সো এটা হলো প্রথম চতুর্ভাগ, 90 ডিগ্রি, এক একটা ঘরের মান 90 ডিগ্রি করে। তো প্রথম ঘরের জন্য আমরা ব্যবহার করি π/2। খেয়াল করবো কথাটা, প্রথম ঘরের জন্য আমরা অ্যাঙ্গেল সর্বোচ্চ π/2 আছে, 0 থেকে স্টার্ট হচ্ছে। দ্বিতীয় চতুর্ভাগের ঘরের ভ্যালু হচ্ছে শুধু পাই। কিভাবে? π/2 সাথে আরেকটা π/2 যোগ করো, মানে 90 যোগ করলে পাই হয়। এটা হচ্ছে এই ঘরের সর্বোচ্চ ভ্যালু। তৃতীয় ঘর যেটা দেখতে পাচ্ছ, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ 10 কটের ঘরে, এখানে আরেকটা π/2 যোগ করো, অর্থাৎ 90 ডিগ্রি আরেকটা যোগ করো, তখন যেটার মান চলে আসবে 3π/2। তুমি হিসাব করো, এটা তিনটা 90, এই যে 3 সামনে, তার মানে তিনটা 90। আর এই ঘরটা সর্বশেষ ঘর হচ্ছে এটার ঘর হচ্ছে 2π, অর্থাৎ 4টা π/2 যুক্ত করলে এটা হবে 4 নং 36। তুমি এটাকে ডিভাইড করো, এই যে পায়ের দ্বিগুণ হচ্ছে 2π। সো প্রত্যেকটা ঘরের সর্বোচ্চ ভ্যালু আমরা এখান থেকে দেখে নিলাম। এখন প্রশ্নে তোমাকে যদি কোনো নির্দিষ্ট রেঞ্জের কথা বলে দেয় যে এত থেকে এতর ভেতরে তার অবস্থানটা কত, তার ভ্যালুটা কত, এটাই হলো আমাদের জানার বিষয়। অর্থাৎ আমি যদি এখন তোমাদেরকে বলি পাই থেকে বড় বোঝানো হয়েছে না? জি স্যার। পাই থেকে বড় বোঝানো মানে হচ্ছে পাই থেকে নিচের দিকে নেমে যেতে হচ্ছে, অর্থাৎ এই ঘরটাকে শুধু বোঝানো হচ্ছে, শুধুমাত্র এই ঘরের ভেতরে বোঝানো হচ্ছে। পাই থেকে বড় আর 3π/2 থেকে ছোট, তার মানে শুধু এই ঘরটা না, সেটা বুঝে বলো। জি স্যার, 180 ডিগ্রি আর 270 ডিগ্রির মাঝামাঝি। মাঝামাঝি, গুড। আমি ইন্ডিকেট করেছিলাম যে এই দুটার ভেতরে, বাট দুটার ভেতরে না, এখানে তো তোমাকে বলা হয়েছে গ্রেটার দেন। সো পায়ের থেকে বড় আর 3π/2 থেকে ছোট, অর্থাৎ এই জায়গায় স্পর্শ করবে না। আমি জাস্ট একটা দাগ টেনে দেখাই, এই হচ্ছে, বাট এটা স্পর্শ করবে না, বুঝতে পারছো? অর্থাৎ 269 ডিগ্রি পর্যন্ত আমি এখানে নিতে পারবো 181 থেকে। এখন আমার এত ডিগ্রি মনে রাখার দরকার নাই, আমরা কি করব সেটা একটু বুঝবো। এখানে প্রশ্নে বলা হয়েছে টেন থিটা এবং সাইন থিটার মান এই রেঞ্জের মধ্যে বের করতে বলা হয়েছে। এখন একটা মান আমরা বের করতে পারবো কস থিটা থেকে, ওটা পরের ব্যাপার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ঘরটার ভেতরে 10 পজিটিভ, ঠিক কিনা? এটা কার ঘর? 10 এর ঘর না? সো 10 কে আমি এই জায়গায় পজিটিভ ধরতে পারবো, কোনো ক্ষতি নাই। কিন্তু সাইন কে কি আমি পজিটিভ ধরতে পারবো এই ঘরের ভিতরে? নেগেটিভ। নেগেটিভ স্যার। ইয়েস, সাইন কিন্তু এখানে পুরাই নেগেটিভ। তো এই কথাটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, যে কে কার ঘরে কোন রেঞ্জের মধ্যে অবস্থানটা কি হবে, এটা তোমাকে নিজে বের করতে হবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলে দিই, পরবর্তী ম্যাথের জন্য বলে দিই, আমরা পরে ম্যাথগুলো করছি। সেটা হলো 3 নম্বরে কি বলেছে, π/2 থেকে পায়ের ভেতরে অবস্থান করার কথা। তার মানে হচ্ছে যে এই ঘরের ভেতরে, শুধু এই ঘরটা দ্বিতীয় চতুর্ভাগে। তোমরা এখন আমাকে বলো তো, দ্বিতীয় চতুর্ভাগের ভেতরে cos বা tan এই দুইটার কোনো অস্তিত্ব আছে? নো স্যার। আমরা তাহলে কি বলতে পারি, এই দুইজনই কি ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক, নেগেটিভ। মান আমরা বের করব, বের করতে গিয়ে বর্গমূল করা লাগতে পারে, করতে গেলে প্লাস মাইনাস যখন আসবে তখন আমরা পজিটিভ কে নিব না নেগেটিভ কে নিব, এটা নির্ভর করবে কার উপরে? এই শর্তের উপরে। এবার বুঝে গেছে? যদি নিজের ঘরে পড়ে তাহলে আমি মানটা যাই আসুক, ধরো 4/3 এসেছে, আমি তখন এটাকে পজিটিভই রাখতে পারবো, কারণ 10 নিজের ঘরে পড়েছে। কিন্তু সাইন নিজের ঘরে পড়ে নাই, সুতরাং ওর মান যাই আসুক না কেন সামনে একটা নেগেটিভ সাইন দিতে হবে। এবার বুঝছো? জি ওদেরকে স্যার। আগে বলে নিলাম। জি স্যার। ওকে, এখন তোমরা মাথায় রাখবে এই চতুর্ভাগের ভেতরে
প্রথম ঘরের মধ্যে অর্থাৎ 90 আন্ডারে যদি পড়ে সবাই পজিটিভ। এই কাজটাই আমরা জেনারেল ম্যাথে করে এসেছি। আমরা শুরু করি। cos থিটা থেকে আমরা চাইলে sin থিটার মান বের করতে পারি, একেবারে শুরুতেই বের করে ফেলতে পারি। তারপরে দুটোকে ভাগ করেও আমরা tan থিটার মান বের করে ফেলতে পারি। ওকে, তবে আমি সরাসরি আগে tan থিটার মানটা বের করছি, এটার কারণ আছে, চিহ্নের জন্য প্রবলেমটা হবে। প্রথমেই আমরা এটাকে স্কয়ার করব। স্কয়ার করলে -2 উঠে যাবে, আমি পাশে লিখে দিলাম বর্গ করে। আমরা এটা থেকে sec স্কয়ারে নিয়ে যেতে পারি। তোমাদেরকে এভাবে শিখাবো? তোমাদের তো ওইদিনও বললাম যে ইনভার্স থাকলে মানটাকে উল্টে দিলেই হয়, মনে পড়ে? লগারিদম ছিল। জি স্যার। এটা বুঝছো তো? cos স্কয়ার থেকে sec স্কয়ার মানে হচ্ছে উল্টো, তো এটাকে উল্টানোর পরে তো ঠিক সেই পরে আমি মানটাকে উল্টাবো, তো আগে মানটাকে উল্টে দিচ্ছি। আচ্ছা, এরপর sec স্কয়ারের সাথে tan স্কয়ারের একটা সম্পর্ক আছে, 1 + tan স্কয়ার থিটা 25/16। সো এখানে tan স্কয়ার থিটা থাকবে 25/16 মাইনাস করে দিলাম, (9/16) আসলো। সরাসরি বর্গমূল করে দেব, এখানে লিখবো +-3/4 বর্গমূল করে আমি সাইড নোটটা ব্যবহার করছি। আমরা এখন শর্ত অনুযায়ী সিদ্ধান্ত নিব যে তার কোনটা আমি রাখতে পারি, প্লাস রাখবো না মাইনাস রাখবো। এখন আমাদের ওখানে শর্ত যেটা প্লাস। পরে না, একটু পরে আমি দেখাচ্ছি কি নিব আর কি নিতে পারবো না, আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। একই সাথে সাইনের ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করি cos থেকে। আমরা আবার কি জানি, শুধু sin থিটা মানে এখানে একটা প্লাস মাইনাস সাইন দিয়ে দিব। বলো তো, sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা, এটা সবার মনে আছে? sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা। তাহলে শুধু sin থিটা মানে কি, রুট ওভার করতে হবে না? বলো। জি স্যার। হ্যাঁ, রুট ওভার করতে গেলে আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে তারপরে দেখাবো। আমি আবারও বলছি প্লাস মাইনাস সাইন থাকবে, কিন্তু পরে কি আমি রাখবো নাকি না রাখবো শর্ত থেকে আমরা দেখবো। সো 1 - cos স্কয়ার থিটা আমি আগে লিখলাম। এখন আমরা এখান থেকে হিসাব করব 1 - cos এর ভ্যালু হচ্ছে -4/5 ছিল, এটা কোনো প্রবলেম না, স্কয়ার করলে উঠে যাবে। তো প্লাস মাইনাস এখানে 16 আর এখানে 25, আমি ডাইরেক্ট করি, উপরে ধরো 9 আসবে, নিচে 25 আসবে, তাহলে প্লাস মাইনাস আকারে যদি রাখি এখানে 3/5। এতটুকু পর্যন্ত মান বের করা সবার কাছে ক্লিয়ার কিনা এটা বলো, তারপরে আমি শর্তে যাচ্ছি। ওকে, যদি বুঝো আমি এখন লিখছি, যেহেতু মানে এটা হলো আমার শর্ত, পাই থেকে থিটা বড় আর 3π/2 থেকে ছোট, সুতরাং tan থিটার মান কি হবে, আমি সাইনটা তোমাদের পরে দিচ্ছি, আর sin থিটার মান কি হবে সেটা আমি সাইনটা পরে দিচ্ছি। এটা থেকে আমরা কি বুঝেছিলাম, যে এখানে থিটার অবস্থানটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। কিভাবে? পাই হলো দ্বিতীয় চতুর্ভাগের ভ্যালু, পাই থেকে বড় তার মানে সে তৃতীয় চতুর্ভাগের মধ্যে পড়ে গেছে, আর 3π/2 থেকে ছোট মানে তৃতীয় চতুর্ভাগের মধ্যে আটকা পড়ে গেল 3 নাম্বার ঘরে। 3 নাম্বার ঘরে কেবলমাত্র tan এর ঘর, tan অথবা cot। আমার এখানে tan আছে, sin আছে, তাহলে tan তার নিজের ঘরে পড়ার কারণে তার মানটা পজিটিভ থাকবে, কিন্তু sin তৃতীয় চতুর্ভাগে তার অবস্থান নেই, যার কারণে তার সামনে একটা মাইনাস হবে। তাহলে 3 নাম্বার অঙ্কটা তোমরা নিজেরা পারবে, একই ধরনের নিয়মে বের করে ফেলবে। sin থেকে tan পর্যন্ত চলে গিয়ে tan এর মানটা বের করে নেবে, তারপরে cos এর মানটা বের করবে, এরপর শর্ত দিয়ে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা নির্ধারণ করবে। 4 নাম্বার অঙ্কের দিকে তাকাও, cos = দেওয়া আছে হাফ, cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট। তোমাকে এখানে কিন্তু একটা ভালো সুযোগ দিয়েছে, অর্থাৎ cos এর মান হচ্ছে এখানে হাফ, পজিটিভ ভ্যালু, আমি নিশ্চয়ই রুট ওভার দিয়ে sin পর্যন্ত মানটা বের করতে পারবো, ঠিক না? যেমনটা আমরা 2 এ করেছি। আমরা লিখতে যদি লিখি যে
সুতরাং সাইন ইকাল টু প্লাস মাইনাস দিয়ে রুট ওভার 1 মাইনাস কজ স্কয়ার দিয়ে যদি বের করি একটা মানটা বের করার পর আমি কিন্তু শুধু পজিটিভ মানটাকে লিখতে পারবো, নেগেটিভ মানটা না লিখলেও চলবে। কারণ দেখো আমাকে এখানে বলেই দেওয়া হয়েছে হাফ এবং অর্থাৎ কজ এবং সাইন একই চিহ্ন বিশিষ্ট। কজের মান যেহেতু পজিটিভ, তার মানে সাইনের মানও কি হবে? পজিটিভ। তোমরা কি আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। জি স্যার। কারণ এখানে তোমার কোনো কোণের শর্ত দেয়নি যে কোনটা কার রেঞ্জের মধ্যে থাকবে। আচ্ছা, একটা মান পেয়ে গেছি, কিন্তু ওইভাবে যদি বের করি, এরপরে বলা হয়েছে সাইন এবং টেন এর মান কত। মানে এখানে শর্ত দিয়ে দিচ্ছে সাইন একই সাইন বিশিষ্ট হবে এবং সাথে টেন এর মান কত। এই ক্ষেত্রে তোমার একটা সুযোগ আছে, তুমি টেন এর মানটা বের করার জন্য সাইন এবং কজের মানকে ভাগ করলে টেন এর মানটা পেয়ে যাবা। জি স্যার, কথা বুঝছো তো? সহজ। হ্যাঁ, বুঝছি। এটা খুব সহজ হয়ে গেল। সাইন বাই কস করবা, ভাগ করে দিলে মানটা টেন এর মানটা বের হয়ে যাবে। কারণ আমার এখানে ওই এক্সট্রা কোথায় নেগেটিভ পজিটিভ হবে এটার সমস্যা নাই। কিন্তু 5 নম্বরে একটু প্রবলেম থাকতে পারে, এটাই আমি এখন তোমাদেরকে দেখাবো। 5 নম্বরে বলে দেওয়া হয়েছে টেন এর মান, এই যে মাইনাস এটা দেখানো আছে। দেখতে পাচ্ছি না। হ্যাঁ, টেন ও কজ এর বিপরীত চিহ্ন বিশিষ্ট। মানে টেন এর সাথে কজ এর সম্পর্ক হচ্ছে বিপরীত সাইন, অর্থাৎ টেন এর মান দেখতেছি নেগেটিভ, তার মানে কজ এর মানটা কি হবে? পজিটিভ হবে। এটা 10 থেকে আমি cos পর্যন্ত যাব, পরে অ্যানসারটাকে বের করব পজিটিভ। কিন্তু এর সাথে আরেকটা মান বের করতে বলা হয়েছে, সাইনও বের করতে বলা হয়েছে। সো এটাও বের করা যাবে। থিটা থেকে cos থিটার মান বের করার চেষ্টা করব এবং আমাদের শর্ত দেওয়া আছে cos থিটার মান হবে tan থিটার চিহ্নের বিপরীত। 10 কে প্রথমে স্কয়ার করব, তাহলে এখানে মাইনাস উঠে যাবে, এখানে 144 হবে, বর্গ করে উল্লেখ করলাম। তারপর tan স্কয়ার থেকে আমরা লিখতে পারবো sec স্কয়ার থিটা -1 25/144। sec স্কয়ার থিটাকে এখানে স্ট্যান্ড বাই রাখি, 144 এখানে +1 করলাম। এটা আমি একবারই করছি, 169 আসবে। দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে cos এর ভ্যালুটা বের করা। সো আমি এখান থেকে চাইলেই উল্টিয়ে দেই, 144/169 হবে। এখন আমার কাজ হবে বর্গমূল করা। প্লাস মাইনাস সাইনটাকে ব্যবহার করব, আমি সরাসরি করছি, 12/13 হবে বর্গমূল করে। ঠিক আছে, এখন কোনটা নিব শর্ত থেকে, আমরা এখন সেটা লিখব। যেহেতু cos থিটা tan থিটার বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য না, ঠিক আছে? এটা এই অঙ্কের শর্ত। সুতরাং cos থিটা ইকুয়াল টু সরাসরি পজিটিভ, তার প্লাস মান আর লেখা লাগবে না। সবাই কি বুঝছো? জি স্যার, বুঝি। ওকে, এবার আসো, আমাকে sin থিটার মান বের করতে বলা হয়েছে। সো আমি sin থিটার মান কি করব? এখন অথবা আবার বা এখানে যে কোনো একটা কথা দিয়ে আমরা স্টার্ট করলেই হবে। ধরো tan থিটার মান আমরা জানি -π/12, এটা উপরে বা মাঝখানে লেখা একই কথা। tan থিটা মানে হচ্ছে sin বাই cos। আমি এখন cos এর ভ্যালুটা জানি, আমি পুরো জিনিসটাকে ডান পাশে আড়াআড়ি ভাবে নিয়ে যেতে পারি, অর্থাৎ -12 5/12 ইনটু উপরে এই পুরোটাকে যদি গুণ আকারে নেই, তাহলে যেভাবে যে আছে সেভাবেই থাকবে, 12/13 হবে। মানে যেহেতু এটা হচ্ছে নিচে হর, হ্যাঁ, আড়াআড়ি ভাবে গেলে উপরে এই পাশে গুণ হবে, তো ডাইরেক্ট এটার সাথে গুণ দেখিয়ে দিলাম। এখন তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কাটাকাটি গেলে কত থাকবে বলো দেখি? স্যার -5/13। -5/13। সো আমি যদি এই পাশে একটু দাগ টেনে লিখতে দেই, sin 30 এর মান হবে -5/13। এই হচ্ছে আমার টোটাল অ্যানসার।
এই পুরো অঙ্কটার এখন আমার প্রত্যেকটা মান ধরে ধরে বসায় দিতে হবে। আমাদের যেটা জানা আছে সেটা একটু করি। 10 পাই বাই 3 বলতে আসলে কত ধাতুকে বোঝানো হচ্ছে বলতো? স্যার 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 10 60 ডিগ্রি। সো 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। 10 পাই বাই 6 10 30, মানে 6 দেখলে উল্টা চিন্তা করবে, এই কথাটা আমি বলেছি। আর এখানে নিচেও একই রকম ভাবে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দেই। এবার এখানে আসো, cos পাই বাই 3, cos 60 ডিগ্রির ভ্যালু, সেটার মান ছিল আমাদের হাফ, ইনটু এটা হলো cos 30 ডিগ্রির ভ্যালু √3/2। এখানে আসো sin পাই বাই 3 মানে sin 60 √3/2, আর এটা হচ্ছে হাফ। প্রত্যেকটা মান আমরা ওই অনুযায়ী বসিয়ে দিলাম যেটা আমরা জানি। এখন ক্যালকুলেশন করার পালা। আমরা যদি এটাকে কেটে দেই তাহলে নিচে থাকবে 1 + 1, উপরে আমি যদি একটা লসাগু করি, √3 এর সাথে √3 মাল্টিপ্লাই গুণ হয়ে যাবে, এই হবে। নিচে এখানে 2, উপরে 2/√3, আর এখানে যদি আমি একটু লসাগু করি, 4 কে টান দিয়ে নিলে সেম যা উপরে আছে লব সেটাই বসে যাবে। এরপর এখানে 2/√3 কে ঠিক রেখে নিচের এটাকে উল্টিয়ে দিলে এটা হয়ে যাবে হাফ, যেহেতু 2 এতক্ষণ নিচে একা ছিল উল্টে যাবে। আর এখানে আমার থাকছে 2√3/4। সহজ হিসাব, √3 দুটো আছে দেখে 2 এসেছে। আমরা এই 2 কে 4 দিয়ে এভাবে যদি কেটে দেই তাহলে আমরা এখানে 2 পাচ্ছি, আর এখানে এই 2 কে কেটে দেয়, তাহলে আমাদের এখানে যা থাকছে সেটা আমি পাশে লিখি। এখানে থাকছে আমার 1/√3, আর এখানে থাকছে √3/2। 3/2 সবাইকে এতটুকু বুঝছো? মামা। এখন আমরা লসাগু করি। 2√3 যদি লসাগু হয় এখানে 2 চলে আসবে, আর এখানকার √3 এই √3 এর সাথে গুণ করলে 3 হবে। সো 5/2√3। আমি এটার পরের লাইনটুকু এই পাশেই করি, জায়গা আছে যেহেতু। এখান থেকে আমরা করতে পারবো 5/2√3, ঠিক আছে, মাল্টিপ্লাই √3/√3। আমরা বলেছি যে নিচে যদি কখনো রুট থেকে থাকে তবে তার একই ভ্যালু উপরে এবং নিচে গুণ করতে হয়, অর্থাৎ নিচে যেন কোনো ভাবে রুট না থাকে, এটা অ্যাভয়েড করতে হয়। তাহলে নিচে আমার থাকছে কত, একটু হিসাবটা করো। √3 গুণ করলে 3 হবে, আর 2 3 গুণে 6, আর উপরে থাকছে 5√3। দিস ইজ দ্য অ্যানসার। আমরা এখন 13 নম্বর অঙ্কের দিকে যাব। সরল করতে বলা হয়েছে, বেশ বড়সড় একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এই পুরো জিনিসটাকে আমার সরল করতে হবে মান বসিয়ে বসিয়ে। তো চলো আমরা এটা শুরু করি। আমি বোর্ডে ম্যাথটা তুলছি। অনেক বড় একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন যার যে মান জানি সেটা বসিয়ে কাজ করার চেষ্টা করব। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে যদি কেউ বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো হয়তো অঙ্ক করাটা সহজ হবে। হ্যাঁ, আমি বুদ্ধি অ্যাপ্লাই করার জায়গাগুলোকে মানে চিহ্নিত করে দিচ্ছি, খেয়াল করবে। এখানে দেখো তো, cosec স্কয়ার π/2 মাইনাস cot স্কয়ার π/2, তোমরা কি এটার ভেতরে কোনো সূত্র বুঝতে পারছো? 1 হবে। 1 হবে। আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। থিটা মিন্স সেম কোণ হতে হবে। আমাদের এখানে দুটোই সেম কোণ। আমি এটার জায়গায় 1 লিখতে পারি, আমি কোনো মানই বসাবো না, একটা। এবার এখানে আসো, এখানে এসে কি হবে? 1 হবে। এখানে হচ্ছে এখানে তোমার 1 হবে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। সো আমরা জানি যে সেম কোণ আছে এবং এটার মধ্যে সূত্র, এটার মান 1। তাহলে বলো কষ্ট কমছে? জি স্যার। সহজ মনে হচ্ছে না? এখন দুটো বড় বড় কাজ কমিয়ে দিলাম। এবার আসো, উপরে এখন যেটা দেখতে পাচ্ছো 1 মাইনাস sin স্কয়ার π/6। এখন ধরো আমি sin এর π/6 30 ডিগ্রির মান বসিয়ে স্কয়ার করে লসাগু করলে করতে পারি, কিন্তু যখন আমি এখানে 1 মাইনাস sin স্কয়ার দেখেছি তখন আমার মাথায় একটা জিনিস খেলানো দরকার যে এটা তো একটা সূত্র আছে cos স্কয়ার। বলো তো 1 মাইনাস sin cos স্কয়ার।
হ্যাঁ, জি স্যার। কজের আন্ডারে যখন ফেলে দিব তখন আমার কারোর সাথে আর লসাগু করার প্রয়োজন হবে না, আমি সরাসরি মান বসে স্কয়ার করে দেব। তো এই কারণে এটা করাটা ইজি হতে পারে। তো আসো আমরা দেখি। আমি প্রথমে এটা লিখলাম cos স্কয়ার পাই বাই 6। নিচে যেটা আছে এটাকে আমি ভাঙানো শুরু করতে পারি। এটা 1/√2 হবে, তাকে স্কয়ার করব। উপরে cos স্কয়ার পাই বাই 3 মানে 60 এর মান হচ্ছে হাফ স্কয়ার, এটা হবে 30, তার মানে √3/2 এর ফুল স্কয়ার। নিচে আমরা লিখতে পারলাম 1। এখানে ভাগ সম্পর্ক sin পাই বাই 3 মানে 60, তার মানে হচ্ছে √3/2, এটার মান হচ্ছে 1/√3, আর প্লাস দিয়ে আমি এখানে 1 লিখতে পারি। সবার জন্য কি ক্লিয়ার হয়েছে এতটুকু? তাহলে এখানে একটা ব্র্যাকেট দিতে পারো। এখন আমরা হিসাবে আসি। উপরে cos পাই বাই 6 মানে cos 30, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখন আমি স্কয়ার করব। নিচে এখানে যা আছে এখানে 1/2 লিখতে পারি, এখানে 1/4, 3/4। আচ্ছা, আমরা চাইলে এখানে 1 টা বাদ দিয়ে লিখি, নিচে তো 1 এর কোনো দাম নেই। 1/4 প্লাস 3/4, এটা ব্র্যাকেটে রাখি। আগে এটা যোগের কাজটা শেষ করব, তারপর এখানে ভাগ চিহ্ন দিলাম। এখানে এটা এটাকে কেটে দেয়, তার মানে থাকছে হাফ, আর বাইরে আগে থেকে 1 আছে। কারো এই পর্যন্ত সমস্যা থাকলে বলো। না স্যার, নাই। আচ্ছা, নিচে লসাগুটা একবারও করতে পারো, আমি একবারই করলাম। মানে 2 লসাগু হলে 2 কে 2 আর 1 3, আর উপরে থাকছে 3/4। এখানে গুণ আকারে থাকুক। এখানে আমি যদি 4 লসাগু করি 1 + 3 ডিভাইডেড বাই হাফ, ভুলেও এখানে যোগ করতে যাওয়া না একের সাথে, কারণ যতক্ষণ পর্যন্ত ভাগের কাজ না হবে যোগ বিয়োগ করা যায় না। এখন 3/4 আছে, উল্টিয়ে দিই, 2/3 হবে, ইনটু এখানে আমি দেখছি 4/4 ভাগ হাফ। 4/4 মানে তো 1, আমি পরের লাইনে উল্টিয়ে দিতে পারবো। আর এখানে যদি একটু কাটাকাটি করি, দেখো এখানে 3 কাটলো, 2 কে 4 কে কাটলে 2, এখানে থাকে 1, তার মানে এখানেও হাফ। আমি কাজটুকু এখানে করছি, একটু খেয়াল করবে। এই 4 কে কেটে 1 হয়, আমি এখন ভাগের কাজ ওখানে ধরিনি। দ্যাট মিন্স এই জায়গায় হাফ থাকে, ভাগ আগের থেকে এখানে হাফ যোগ 1। হাফ কে হাফ দিয়ে ভাগ করলে 1, আগে থেকে 1। সো দিস ইজ দ্য অ্যানসার।